শ্রী মনোজ টিকা আর দুই বিধায়ক শ্রী মনোজ জোড়াও শ্রী বিশাল লামা, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন হয় না, সেই দর্শকদেরকে, আমাদের এখানের দুই প্রাক্তন জেলা সভাপতি গুণধর দাস এবং ভূষণ মোদক এখানে উপস্থিত, আমার দলের সমস্ত জেলা পদাধিকারী এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এই সাংগঠনিক জেলার আমার সমস্ত কর্মী বন্ধুরা, ভাই ও বোনেরা, এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আজকের এই অনুষ্ঠান এটা আমার সমর্থনে নয়। আমি একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক কর্মীর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। বিধানসভার ভিতরে কিংবা বাইরে, সংসদের ভিতরে কিংবা বাইরে, দলের রাজ্য কমিটির কিংবা জেলা কমিটি কিংবা মন্ডল কমিটির ভিতর কিংবা বাইরে, একজন রাজনৈতিক কর্মী যেখানেই থাকুক না কেন তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এই সমাজের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করবার জন্য, নিজের দলের মতাদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেক রাজনৈতিক কর্মী নিজস্ব ভঙ্গিমায় বিভিন্ন আঙ্গিকে সক্রিয় থাকেন। একটা সময় ছিল যখন আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক ছিল, যখন আমরা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে দুটি মাত্র আসনে জয়লাভ করতে পেরেছিলেন, 242 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। মানুষ আমাদের দিকে তাকিয়ে বলতেন, আসলে আবার পাখি, বিজেপি আবার পাখি। কেউ খুব মজা করে বলতেন, ফ্যামিলি প্ল্যানিং এর স্লোগান হাম দো হামারা দো। কিন্তু সেদিনও এই আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় রিক্সায় মাইক বেঁধে আমরা বলেছিলাম, আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। আমরা এই রাজ্যে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আমরা আজ নয়তো কাল পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথটাকে পরিবর্তন করব। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাকে ডাকি না। আমরা সর্বদলীয় বৈঠকে কোনোদিন ডাক পেতাম না। একটা রাজনৈতিক দল বিজেপি একবার মাত্র আমরা ডাক পেয়েছিলাম, কখন? যখন সিপিআই এমপি পদে, যখন সুভাষ নিজেকে কেন্দ্র করে গোটা পাহাড় উত্তাল হয়ে উঠেছে, তখন ভারতীয় জনতা পার্টিকে ডেকে পাঠিয়েছিলেন বামপন্থী নেতা। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহের সঙ্গে আমরা এক জায়গায় বসে আলোচনা করতাম। রাহুল দাবুর তো শুনেই এই বক্তব্য শোনার থেকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য একটা টেনে আমাদের গালে চড় মারত, তাহলেও কোনো কম অপমানিত হতে হবে। আমি যেদিন নিজের শক্তিতে, মানে আমার শক্তিতে নয়, বিজেপির শক্তিতে প্রথমবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেরুকরণ ভেঙে দিয়ে একটা 41% সংখ্যালঘু বিধানসভায় প্রথম জয়লাভ করেছিলাম, আমি বিশ্বাস করুন, আমি আপনাদের মাঝখানে দাঁড়িয়ে, এখানে বহু পুরনো কর্মী আছেন যারা দুর্দিন এই দলের পতাকাটাকে তুলে রেখেছিলেন, তাদের শপথ করে বলছি যে আমি বিশ্বাস করতে পারি বিজেপি জয়লাভ করে। কিন্তু আজকে আমরা প্রাসঙ্গিক, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন, হয়তো আমাদের পক্ষে যাবে, না হলে তা আমাদের বিপক্ষে যাবে। সিপিআইএম এর 34 বছরের অপশাসনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। মানুষ জানতেন বিকাশ গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন রাতারাতি উত্তরবঙ্গের পরিস্থিতির পরিবর্তন হয়ে যাবে না। মানুষ জানতেন 40,000 মতো কারখানার দরকার তালা খোলা যাবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে, 34 বছরের নিরবিচ্ছিন্ন একটা জীবনের বিরুদ্ধে, মানুষের বুকের উপরে চাপিয়ে দেওয়া একটা জগদ্দল পাথরের বিরুদ্ধে। আমরা আমাদের মতো করেই
বছরগুলো প্রতিবাদ হয়ে গেছে। আমরা মিটিং করেছি, মিছিল করেছি, পশ্চিমবঙ্গ বন্ধের ডাক দিয়েছি, রেল রোকো করেছি। আমরা কুলবিহার আলিপুরদুয়ার জেলার মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে নিজেদের দলের অবস্থানকে স্পষ্ট করেছি। আমরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, সিপিএম এর নীতিহীনতার বিরুদ্ধে, প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বাংলার মানুষকে কথা বলতে চেয়েছিলেন, প্রতিবাদ করতে চেয়েছিলেন। মানুষ বেশি কিছু চাননি। মানুষ চেয়েছিলেন তারা নিজেদের দলীয় পতাকা নিয়ে পঞ্চায়েতে নির্বিঘ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি আমার মতো করে আমার কথা বলবো, আমি আমার মতো করে মিছিল করব, আমি আমার মতো করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, প্রতিবাদ করব, আমি মিটিং করব, আমি অবরোধ করব, আমি বন্ধ করব। এই অধিকার ভারতের সংবিধান আমাদের দিয়েছে। আজকে সেই অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই যে বিধানসভা, এই যে আমাদের তিনজন বিধায়ক এখানে বসে আছেন, এই বিধানসভা গুলো কাদের বিধানসভা? এই বিধানসভা শাসক দলের নয়। লোকসভা যে চলছে, এই লোকসভা কার লোকসভা? এই লোকসভা নরেন্দ্র মোদীর লোকসভা নয়, এই লোকসভা বিরোধীদের লোকসভা। গণতন্ত্রের নির্দিষ্ট আলোচনার প্রয়োজন আছে। যদি সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার গঠন করে, তাকে আলোচনা ফেস করতে হবে। সে রাইটার্সে বসে কিংবা নবান্নে বসে কিংবা সাউথ ব্লকে বসে এক্সিকিউটিভ ডিসিশনকে এক্সারসাইজ করতে পারবে। এর জন্য বিধানসভা তৈরি হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিধানসভায় বিধায়কদের অধিকার পর্যন্ত তৈরি হয়েছে। একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় গণতন্ত্রের চারটি স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। এই যে সাংবাদিকরা এখানে বসে আছেন, গণতন্ত্রে যদি সাংবাদিকতা না থাকে, গণতন্ত্রে যদি সাংবাদিকদের সমালোচনা না থাকে, গণতন্ত্রে যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজম না থাকে, গণতন্ত্রে যদি সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নবাদ না থাকে, সেই গণতন্ত্র কোনদিন গণতন্ত্র হতে পারে না, সেই গণতন্ত্র সাফল্য হতে পারে না। পশ্চিমবঙ্গের কোন প্রেস রিপোর্টার মুখ্যমন্ত্রীকে কোন প্রশ্ন করলে তাকে কোন রাজনৈতিক দলের বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আজ সংবাদ মাধ্যম আক্রান্ত, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হচ্ছে, ক্যাসেট টেনে নেওয়া হচ্ছে। কে কোন খবর দেখাবেন, কোন সংবাদপত্র পড়বেন, তাও শাসক দল স্থির করে দিচ্ছে। বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার, কলকাতা হাইকোর্টের বিচারপতির কক্ষের মধ্যে ঢুকে গিয়ে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা, বিভিন্ন ছোট ছোট আদালতগুলো আছে বিভিন্ন জেলায়, সেখানে তৃণমূল কংগ্রেসের আশ্রিত কোন দুষ্কৃতির বিচার হলে ঘরের মধ্যে মানুষ ঢুকে পড়ছেন 100-রও বেশি লোক। দক্ষিণ কলকাতার এক বিচার, দক্ষিণ দিনের 24 পরগনার এক বিচারপতি বলছেন, পস্কো রায়ের মামলা চলছিল এবং আমার অবস্থান, তাদের তৃণমূল কংগ্রেস খুশি না হওয়ার কারণে আমার আজকে জীবন বিপন্ন হয়ে গেছে। আমি স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমি কোথায় যাব? আজকে বিধানসভার দিকে তাকান, এই রাজ্য মুখ্যমন্ত্রী চালান না, রাজ্য চলে রাজ্যপালের নামে রাষ্ট্রপতির প্রতিনিধি, সাংবিধানিক প্রধান রাজ্যের রাজ্যপাল, বিধানসভা স্পিকার বিধানসভার মালিক। বিধানসভা স্পিকার বলছেন রাজ্যপাল যদি কোনোদিন আসেন প্রায়র পারমিশনের প্রয়োজন আছে। সারা দেশ জুড়ে যত বিধানসভা আছে, ভারতবর্ষের লোকসভা রাজ্যসভা আছে, বিরোধীরা বিভিন্ন সময় বক্তব্য রাখে, প্রতিবাদ করে, কখনো প্রধানমন্ত্রীর বক্তব্যের উত্তরের সময়, কখনো বা সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরের সময় বিরোধীরা ওয়াক আউট করে বেরিয়ে যায়, মন্ত্রীর কথা না শুনে একটা প্রতিবাদকে রেজিস্টার করে। কিন্তু কোনো জায়গায় কারোর বক্তব্যকে এক্সপাঞ্জ করে দেওয়া যায় না। আপনাদের এই উত্তরবঙ্গের একজন বিখ্যাত অর্থনীতিবিদ
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করার যার অভিজ্ঞতা আছে, সারা ভারতবর্ষের মানুষ যাকে একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বলে মনে করেন, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার গর্ব, যে এই ধরনের মানুষ বালুরঘাট কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় গেছেন, সেই অশোক লাহিড়ীর বক্তব্য পর্যন্ত এক্সপাঞ্জ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি আজকে তৈরি করে দিয়েছেন পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে কোথাও কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। আপনারা পঞ্চায়েত নির্বাচন দেখলেন, এখন পশ্চিমবঙ্গে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে মহিলাদের অপমান করা। আমি শারীরিক নিগ্রহের অপমানের কথা বলছি না। পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত মানুষ, কলকাতার মানুষ, শহর উপকণ্ঠের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, কুচবিহারের মানুষ বলেন যে যতই বক্তৃতা করুন, ও মহিলারা 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার পাবে আর লক্ষ্মীর ভান্ডারের জন্য দিদিকে ভোট দিয়ে দেবে। এটা সার্বিকভাবে মহিলাদের অপমান। যদি মহিলারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট করে দিতেন, তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে এত অত্যাচারের পর, এত বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে 11,000-এর বেশি আসনে বিজেপি কোনোদিন নির্বাচনে জয়লাভ করতে পারত। রাজ্যে একজন নির্বাচন কমিশন বসিয়েছেন, নির্বাচন কমিশনার। ওনার মুখটা দেখেছেন? মনে পড়ছে ওনার মুখটা? একবার ভালো করে চিন্তা করুন। ওই গোপ, ওই মুখ, একমাত্র ওষুধ ছাড়া কারণ হতে পারে না। দুর্গা পুজোর সময় দেখবেন একজন ওষুধকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারদের। মহিলা নির্বাচিত হয়েছেন, বিজেপির মহিলা প্রার্থী, 28 বছর বয়স। বলছে বাড়িতে 3 বছরের শিশু পুত্র আছে, এবার তো যাই। আমি তো 4000 ভোটে জিতে গেছি। জেলা পরিষদের সদস্য বলছেন অপেক্ষা করুন। দুপুরে 1টার সময় যে নির্বাচনী ফলাফল একবার ঘোষণা হয়ে গিয়েছিল, তাকে রাত্রি 1টা পর্যন্ত বসিয়ে দিয়ে বললো আবার পুনর্গণনা নাকি হয়েছে। কোথায় হয়েছে কেউ জানে না। দেখি পিছিয়ে কে হ্যাঁ, আজকে তাকে 3000 ভোটে হারিয়ে দেয়া। এরপরেও তো 11,000 বিজেপি কর্মী জিতেছে। আরে আমাদের দিকে তাকিয়ে তো বলা হতো বিজেপি আবার কোনো পার্টি নাকি। দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম, শতাব্দী প্রাচীন পার্টি, কংগ্রেসকে মুছে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী আসনে বিজেপিকে বসিয়ে দিয়েছে। একটা সময় ছিল কংগ্রেস দেশে দাঁড়িয়ে স্লোগান দিত, ওয়ান হু ক্যান গভর্ন, ভোট উसी को दो जो 5 साल सत्ता में रह सके। আসমুদ্র হিমাচল একটাই দল কংগ্রেস, আসমুদ্র হিমাচল একটাই নাম, সেটা হলো ভারতের জাতীয় কংগ্রেস প্রতীক হাত চিহ্ন। একটা সময় ছিল এরকম, কংগ্রেসকে পরাজিত করবার জন্য আমরা জোট তৈরি করতাম। কংগ্রেসকে 1:1 লড়াইয়ে নিয়ে আসবার জন্য বিরোধীরা ঐক্যবদ্ধ হতো। আমরা 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসনে জয়লাভ করেছিলাম। অটল বিহারী বাজপেয়ী পরাজিত হয়েছিলেন গোয়ালিয়র কেন্দ্রে মাধবরাও সিন্ধিয়ার কাছে 2.5 লক্ষের বেশি ভোটে। অনেকে বলেছিলেন বিজেপির দিন শেষ, অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন, লাল কৃষ্ণ আদবানি আবার কালাম লিখবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে আজকে একটু অপেক্ষা করুন, ভারতবর্ষের সামগ্রিক মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। এন্টায়ার পলিটিক্যাল সিনারিও অফ इंडिया will be changed in no time। आप लोग जिसे मिस्टर क्लीन बोलकर सत्ता में ला रहे हो, मिस्टर क्लाउन बनकर आपके सामने खड़ा हो जाएगा। চিন্তা করে দেখুন, অটল বিহারী বাজপেয়ী সেই ঐতিহাসিক বক্তৃতা, তিনি আজ আমাদের মধ্যে নেই। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আমরা ব্রিগেড প্যারেড অভিযান করেছি, পার্টি কোনো টাকা পয়সা দেয়নি, কোনো ট্রেনের ব্যবস্থা করেনি। কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, ফালাকাটার মানুষ, মাথাভাঙার মানুষ, শিলিগুড়ির মানুষ কিন্তু সেখানে ট্রেনে চেপে পৌঁছে গিয়েছিলেন সেই সভায়। আমরা প্রথম সভায় ব্রিগেড ভরাতে পারিনি। আমি একজন সাধারণ স্বেচ্ছাসেবক হিসেবে মঞ্চের উপরে ছিলাম, যুব মোর্চার সম্পাদক হিসেবে মঞ্চের উপরে। অটলজি বক্তৃতা করতে উঠলেন। আজকের এই ঘটনা কেন প্রাসঙ্গিক?
আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই কোনখান থেকে শুরু করেছি আর কোথায় শেষ হয়েছে। अटल बिहारी वाजपेयी उठे दाঁড়িয়ে বললেন, आज तक पश्चिम बंगाल की विधानसभा में या लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदनी इस बात की प्रामाणिकता से भरे हुए है कि मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारी झंडी की हरियाली है। আজকে সেই অটল বিহারী বাজপেয়ী যিনি আমাদের স্বপ্ন দেখাতে পেরেছে, আমাদের সেই তপন সিকদার যিনি আমার বাড়িতে টেলিফোন করে বলতেন আমার বোন ধরেছে, ভয় বলেছে আর যেতে ইচ্ছে করছে না, মানে কোনোদিন প্রতিদিন তার ইচ্ছা করে না, আমারও তো একটু মানুষ আড্ডা মারতে ইচ্ছা করে। তো কি বলবো, বোনকে বলেছে, বোনকে শিখিয়ে দিলাম যে বল দাদার শরীরটা ভালো নেই, দাদা শুয়ে আছে। তখন তো অপাস থেকে ফোন করে আমার বোনকে বলছে, তোর দাদা তো তোর পাশেই দাঁড়িয়েছে, তোকে এগুলো শেখাচ্ছে ফোনটা দিতে পার। আমার তখন তার নিজস্ব স্টাইল ছিল, কি হয়েছে, আমি তখন জ্বর, দুটো ক্যালপন খেয়ে বেরিয়ে পড়। তো সেদিন থেকে আমরা বেরোচ্ছি। আমাদের প্রত্যেকটা মানুষ জানেন আমরা হারবো। পশ্চিমবঙ্গে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তারা জানতেন জমানত বাজেয়াপ্ত অবশ্যম্ভাবী, কেউ জমানত বাঁচাতে পারবে না, পরাজয় অবশ্যম্ভাবী। তাও আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, পোস্টার লাগিয়েছি, স্ট্রিট কর্নার করেছি, মিছিল করেছি। আমরা মানুষকে দাঁড়িয়ে বলেছি আজ নয়তো কাল আমাদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করা যাবে না। 90 দশকে আমরা 11.66% পৌঁছেছিলাম। আমাদের সর্বোচ্চ হাইট ছিল সেইটা 5 থেকে 6% থেকে 11.66। সেদিন আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন, হয়তো আমাদের পক্ষে যাবে, না হলে তা আমাদের বিরুদ্ধে যাবে। আমাদের বাদ দিয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। ইউ লাভ মি অর ইউ লিভ মি, বাট ইউ ক্যানট ইগনোর মি। আজকে এই উপস্থিতি, এখানে 3 জন বিধায়ক, এখানে একজন সাংসদ প্রমাণ করে দিয়েছে যে শুরু হয়ে গেছে বিসর্জনের ঢাক বেজেছে। তৃণমূলকে কেউ রক্ষা করতে পারবে না। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। মুখ্যমন্ত্রীর ফাইল সঙ্গে মা কালী নেননি। আপনারা দেখেছিলেন তো আমাদের মঞ্চে মা কালী নিয়ে কত বিতর্ক তৈরি হলো। বলছেন কেন মা কালী, বিজেপি কি রামের উপরে ভরসা হারালেন? अरे मेरे मन में राम, तन में राम, रोम रोम पर राम रे, राम से मिल ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। अरे राम भारत भारती राम, রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা মা কালীকে ধরেছি অন্য কারণে যে মা কালীকে আমাদের রক্ষা করতে হবে। ওই নেপাল একদম আমাদের দার্জিলিং এর পাহাড় দেখুন, নেপালি ভাই বোনদের দেখুন, ওখান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত গোটা বাংলা কালীময় হয়ে গেছে। কিন্তু কেন আমাদের কালীর ছবি? কারণ আজকে কালী মন্দির আক্রান্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে র্যাডিক্যালাইজেশন বাড়ছে। তাকান বাংলাদেশের দিকে, ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এই ধর্মান্ধ ইসলামিক মৌলবাদী ফ্যাসিজম আজকে 20% মানুষের মস্তিষ্কে বিকৃত ঘটিয়ে দিয়েছে। 71-এর যুদ্ধ 30 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন বাংলাদেশে, খান সেনাদের হাতে আর রাজাকারদের হাতে। One of the biggest genocide in the world, পৃথিবীর অন্যতম বৃহৎ গণহত্যা। যশোর ক্যান্টনমেন্টের পাশে 1.5 লক্ষ মহিলাকে পাওয়া যায় যাদের বয়স 13 থেকে 45-এর মধ্যে, তাদের স্তনটা কাটা ছিল। এই অত্যাচারের কথা আজকে বাংলাদেশ ভুলে গেছে। আজকে শ্রীমতী গান্ধীর ইফিকির ওপরে থুতু ফেলা হচ্ছে, শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকা ওপরে লাঠি মারা হচ্ছে। আমি ইন্দিরা গান্ধীর বিরোধী, আমি কংগ্রেসের রাজনীতির বিরোধী, কিন্তু ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী একজন মহিলা, তার এই অপমান কোনোদিন ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা জানি দীর্ঘ পথ হেঁটে মুখ্যমন্ত্রী ক্লান্ত, পরিশ্রান্ত।
মুখ্যমন্ত্রী ইসলামের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকায় যদি কেউ পা লাগায়, বিজেপি প্রথম রাজনৈতিক দল তার বিরোধিতা করবে। এটা রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু আমাদের বেশি কিছু করার নেই। কোন লাঠি নয়, কোন কুলি নয়, কোন কুকথা নয়, কোন বোমা নয়, কোন বন্দুক নয়, খালি একটা শব্দ বলতে হবে, না। তৃণমূলকে না। তৃণমূল মানে না। নো মিন্স নো। তৃণমূলকে না বলে দেন, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। দেখলেন না মা কালী? আরে কালীঘাটের মা কালী, তিনি বলছেন তার নিকটতম প্রতিবেশীকে, একদম পাশের বাড়িতে, এবারে তোমাকে বাঁচাতে পারলাম না, কারণ তুমি যা করেছো চারিদিকে, মুর্শিদাবাদ, মালদা, ওদিকে আবার এখন মহেশতলা, ওদিকে আগুন লাগিয়ে দিয়েছো সম্পূর্ণভাবে খিদিরপুরে। তোমার লোকেরা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে যে আমরা তো এখানে 70% হিন্দু, 30%, যখন চাইবো কেটে গঙ্গার জলে, ভাগীরথীর জলে বাঁচিয়ে দেবো। তুমি কি কোনো কথা বলতে পারছো না? মা কালী জিজ্ঞাসা করেছেন, স্বপ্নে হয়তো জিজ্ঞাসা করেছেন, কোন উত্তর পায়। মা কালী জানতে চেয়েছেন যে তোমরা তো ফ্যামিলি প্ল্যানিং এর প্রজেক্ট করো, পরিবার পরিকল্পনা, লাইগেশন ক্যাম্প বন্ধ কেন? অনিতা দেওয়ানকে খুন করেছিল পান্ডবানায়, তিনি জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলাদের মধ্যে প্রচার করতে গিয়েছিলেন। যারা ফ্যামিলি প্ল্যানিং এর বিরোধিতা করে, যারা পোলিও খাওয়াতে দেয় না, আজকে তাদের তুমি ভাতা দিচ্ছ কেন? মা কালীর কাছে কোনো প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেননি। মা কালী প্রশ্ন করছে যে ফ্যামিলি প্ল্যানিং তো তোমার ফ্ল্যাগশিপ প্রজেক্ট, কি করে তোমার একজন মন্ত্রী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছে হাম তো হামারা দো নেই, হাম তো হামারা চার হোনা চাইয়ে? তুমি কি করলে? উত্তর নেই। मुख्यमंत्री ईद उल फितर मंच दाड़िए बोलें बीजेपी जो हिंदू धर्म का बात करते हो, हिंदू धर्म जो बीजेपी का धर्म है वो गंदा धर्म है, गंदा धर्म। আপনারা চিন্তা করুন, আপনারা যারা বসে আছেন, যারা বিজেপি করেন বা যারা সাংবাদিক এসছেন, হিন্দু তো কোনো ধর্মের নাম নয়। হিন্দু মানে বহুত্ববাদ। হিন্দুই একমাত্র যদি ধর্ম বলেন সেটা আবর্তিত, বাদ বাকি যা কিছু আছে সেটা প্রবর্তিত। আমরা নতুন কোনো কথা নিয়ে আপনাদের সামনে দাঁড়াইনি। ঋষি অরবিন্দ উত্তরপাড়ে ভাষণ দিচ্ছেন, what is religion which you call Sanatan eternal? It is the Hindu religion because the Hindu nation has kept it. I say it is Sanatan Dharma which forces nationalism. হিন্দুত্বই জাতীয়তাবাদ। এই কথা যদি ঋষি অরবিন্দ বলেন, আপনারা কি পার্লামেন্টে আপনারা 267 এর নোটিশ নিয়ে আসবেন? হঠাৎ দেশে জাতপাত শুরু হয়ে গেল। আরে জাতির নামে পঞ্চায়েত, এ তো কাজী নজরুল লিখে গিয়েছিলেন, জাত জালিয়াত খেয়েছে জুয়া। আরে আমাদের দেশে তো এসসির অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, ওবিসির অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। পিছনের দরজা দিয়ে ওবিসির অধিকারকে কেড়ে নেওয়া যাবে না, ওবিসিদের সঙ্গে প্রতারণা করা যাবে না। এ তো আমরাও দাঁড়িয়ে সামনে বলছি। কিন্তু কার বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন জানা নেই। আপনাদের আলিপুরদুয়ারের মানুষকে আজকে চিন্তা করতে হবে যে চিকেন নেকের ভবিষ্যৎ শুধু মিলিটারির হাতে নয়, আপনাদের হাতে আছে, উত্তরবঙ্গের মানুষের হাতে। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী বললেন আর চিন্তা নেই, আমি এসে গেছি, আমি উত্তর কন্যা তৈরি করে দিয়েছি। আমরা মৎস্য কন্যার পরেই আসছি উত্তর কন্যা। উত্তর কন্যায় মন্ত্রীরা আসবেন, উত্তর কন্যায় আমাদের সেক্রেটারিরা পালা করে বসবেন, আর কাউকে কষ্ট করে কলকাতায় যেতে হবে না। কি দেখলেন পরিস্থিতি? বাজেটে তিনি তখন মন্ত্রী ছিলেন, আমি ঘটনাচক্রে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম। বাজেট পেশ হলো, একবারের জন্য আস্তে করে উঠে দাঁড়ালেন গৌতম দেব। তিনি কষ্ট করে, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বললে তো চাকরি চলে যাবে। একবার বললেন আর একটু বাড়ালে ভালো হয় না, ওখানে বসিয়ে দেওয়া হলো। 21 থেকে 24% বেশি টাকা কোনোদিন উত্তরবঙ্গ
দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী 2026-এর মধ্যে প্রত্যেকের বাড়িতে মাথার উপরে পাকা চাল ছাদ, বাস্তবায়িত করা গেল না, কারণ তৃণমূল কংগ্রেস বলছে টাকা চাই, টাকা দাও, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া ওটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। কিন্তু আমরা আপনাদের কথা দিচ্ছি, প্রত্যেকটা ভাই বোনকে বলুন, প্রত্যেক বিজেপি কর্মী গ্রামের মানুষকে গিয়ে বলুন, আর দেরি নয়, 2018 সালের 31শে ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি দরিদ্র প্রান্তিক মানুষের মাথার উপরে পাকা বাড়ি ছাদ থাকবে। তৃণমূল যাবে, তৃণমূলকে কেউ আটকে রাখতে পারবে না। তৃণমূল ধীরে ধীরে স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মা কালী তৃণমূলের ফাইল নিতে অস্বীকার করবার পর মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে। মা কালী থেকে সরাসরি জগন্নাথ ওখানে কি ভেতরে কি হয়েছিল একটা ছোটখাটো গন্ডগোল আমাদের জানা নেই। হঠাৎ দিদি আবার চলে এলেন দীঘার দিকে, কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি কোন সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমি আবার প্রতিবারই বলি, উনি বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, উনি তবলায় জল তরঙ্গের আওয়াজ পার করে দিতে পারেন, উনি মরুভূমিতে গমের চাষ করতে পারেন, উনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন। রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে দিয়েছে, গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি, গীতবিতানের জায়গায় কবিতা বিতান। আমাদের মুখ্যমন্ত্রী কোন শক্তিশালী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোথাও নেই। যে ঘটনাই ঘটুক না কেন মুখ্যমন্ত্রী বলে দেবেন হাম কিসি সে কাম নেই। উনি এগিয়ে চলেছেন সামনে, কিন্তু জগন্নাথ দেব দেখলে বলছেন আমি কোথায় যাবো, আমার তো বাড়িটা কোথায় বুঝতে পারছি না। জগন্নাথ দেব স্বয়ং ঘাবড়ে গেছেন, আমাকে কোথায় নিয়ে টানাটানি করছে। প্রথমে শুরু করলো জগন্নাথ দেব কালচারাল সোসাইটি, কারণ সরকারের টাকা তো মন্দির মসজিদে খরচা করা যায় না, গির্জায় খরচা করা যায় না, সেজন্য হিটকোর টাকা নিতে হবে, আপনার দেওয়া করের টাকা নিতে হবে। আপনার দেওয়া করের টাকা নিয়ে যদি করা যায়, তার জন্য তো নামের দরকার। জগন্নাথ দেব কালচারাল সোসাইটির নাম তৈরি হয়ে গেল। মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায়, পর্বত মোহাম্মদের কাছে আসবে, জগন্নাথ দেবকে ধরে নিয়ে চলে এসছে কোথায়। আবার কেউ কেউ বলছেন নাকি ভেসে চলে এসছে। তো যাই হোক, এখন নামার পরে জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ, পুরীকে চ্যালেঞ্জ, বলছেন এটাও একটা ধাম। অদ্ভুত দৃশ্য, এই টানাটানির মধ্যে জগন্নাথ দেখলেন এমনি আমার অবস্থা খারাপ, এত আমার ভক্তবৃন্দ প্রতিদিন অত্যাচার, এত ফাইল আমার কাছে জমা, নতুন করে আমি তৃণমূলের ফাইল দিতে পারবো না। চারিদিকে কেস, একটা ছোটখাটো কেস হলে নয় আমি বেল করিয়ে দিতে পারতাম। চাকরি বিক্রি করে দিয়েছে, 100 দিনের কাজে এমন লুট করেছে কেন্দ্র সরকারকে হিসাব দিতে পারছে না, চিহ্নিত করেছে টাকা ফেরত দিতে পারছে। প্রত্যেকটা হসপিটাল সামনে পুলিশ থাকে, বলছে কি যেন সুপার স্পেশালিটি হসপিটাল, আপনি ভেতরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে যদি রোগী ভর্তি করবার হয়, হঠাৎ নার্স আপনাকে জিজ্ঞেস করবে এই চাদর এনেছি, মানে চাদর বদলানোর শক্তি এই সরকারের নেই। এই সরকার জীবনদায়ী ওষুধ সেখানে পৌঁছে দিতে পারেনি। গ্রাম জেলা হসপিটালগুলো কলকাতায় রেফার করা ছাড়া অন্য কোনো অবস্থায় নেই। উত্তরবঙ্গে এইমস তৈরি হয়নি। ইগোকে স্যাটিসফাই করবার জন্য রায়গঞ্জের রেঞ্জকে বন্ধ করে কল্যাণীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরে কল্যাণী কলকাতায় এতগুলো হসপিটাল আছে, কলকাতায় এতগুলো হসপিটাল আছে, কলকাতায় মানুষের চিকিৎসার সুযোগ আছে, কিন্তু উত্তরবঙ্গে কোনো ধরনের কেন্দ্রীয় পরিকল্পনাকে বাস্তবায়িত করতে না দেওয়ার জন্য প্রচেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। যারা আপনাদের বাড়ির প্রজন্মের ছেলেদের আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে, যারা স্কুলের শিক্ষকদের চাকরি আলু পটলের মতো বিক্রি করে দিয়েছে, যারা পার্থ
সামনে শুধুমাত্র আঙুল তুলে এক পার্থ চট্টোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করেছে। মাছ খাইতে সব পাখিতে মাছরাঙাটে কলঙ্কিনী, শুধুই অপা, অন্য কেউ নেই। ৭২ বছরের কোন তৃণমূলের নেতার বান্ধবীর খাটের তলায় যদি ৫০ কোটি থাকতে পারে, তাহলে কচি কাঁচাদের বান্ধবীর খাটের তলায় কি আছে? একা পার্থ চট্টোপাধ্যায়কে বলির মনে করে তৃণমূল কংগ্রেস আজকে যদি মনে করে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মানুষকে, উত্তরবঙ্গের মানুষকে, আলিপুরদুয়ারের মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, কুচবিহারের মানুষকে, রায়গঞ্জ বালুরঘাটের মানুষকে ভুল বুঝিয়ে দেবেন, তাহলে মানুষকে এতটা মূর্খ মনে করার কোনো কারণ নেই। এই মানুষই দুর্বল তৃণমূলকে ক্ষমতায় এনেছিল দোষদণ্ডমূলক সিপিআইএম এর অবসান ঘটিয়ে ব্যালটের মধ্যে দিয়ে। সিপিএম হারতে পারে, সিপিএম কে হারাতে যেতে পারে, এই বিশ্বাস যিনি মানুষের মধ্যে তৈরি করতে পেরেছিলেন তিনি ছিলেন মমতা ব্যানার্জি। আজ আমরা আপনাদের বলছি মমতা ব্যানার্জি হারতে চলেছে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারতে হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে। এবার আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। মনে রাখবেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরাধিকারী কিংবা কোনো নেতা, কোনো বড় কথা নয়। এই যে আপনাদের কুচবিহারের মাথা ভাঙায় একজন আছেন অতি বিপ্লবী, রোজ হুঙ্কার দিচ্ছেন, পিটিয়ে মেরে দেবেন বলছেন, মাথা ভাঙেন ৩০০ বিপ্লবী। এই ৩০০ বিপ্লবী ছিলেন, বড় নেতা ছিলেন, বাবার সুপুত্র, বাবাকেও বলে দিয়েছেন দুর্নীতিগ্রস্ত, তিনিও নাকি চাকরি টাকরি এদিক ওদিক করেছিলেন। কিন্তু ইনি তো লড়াই করেছিলেন, ইনি তো তৃণমূলের দোর্দণ্ড সেই বিধ্বংসী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। ইনি তো ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে। তারপর কি এমন হলো, কোন ঘটনা ঘটলো রাতের অন্ধকারে দল বদল করলেন। আর আমরা ছোটবেলা থেকে শুনছি হিন্দু থেকে মুসলমান হলে বেশি গরু খায়। উনি এখন নতুন তৃণমূল হয়ে গিয়ে উনি কথায় কথায় হুমকি দিচ্ছেন। জেনে রাখবেন, যার যত হুমকি রাত্রিবেলা তার তত টেলিফোন। প্রত্যেকেই ফোন করছে, বলছেন চাপে আছি, চাপে। পুলিশ থেকে শুরু করে সবাই চাপে আছি, কারণ তৃণমূল বুঝে গেছে দিন শেষ, বিদায় আসন্ন। আমরা ভেবেছিলাম বাবুঘাটে বিসর্জন দেবো, কলকাতায় হবে সবকিছু। এখন জগন্নাথদেব বলছেন, যখন আমাকে কষ্ট করে দীঘায় নিয়ে এসছে, সামনে বঙ্গোপসাগর, আমি দলটাকে ওখানে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে বিনিয়োগ চাই, শিল্প সম্ভাবনা চাই, শিল্পের সুস্থ প্রতিযোগিতা চাই, এসইজেড চাই, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ চাই, কেন্দ্রীয় পরিকল্পনাগুলোর বাস্তবায়ন চাই, NH 34 এর কমপ্লিশন চাই, উত্তরবঙ্গের চা বাগানের আর্থ সামাজিক পরিবর্তন চাই, উত্তরবঙ্গের জঙ্গলকে যারা ধ্বংস করেছে, যারা উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ডুয়ার্সের সামনে জঙ্গল, সামনে কাঠ, ভেতরে ফাঁকা, আজকে সেখানে দুষ্প্রাপ্য অর্কিড নেই, দুষ্প্রাপ্য ক্যাকটাস নেই, সমস্ত পাচার হয়ে যাচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাত্র 10 বছরের মধ্যে ছোট ছোট কিছু প্রজাতির মাছ পর্যন্ত শেষ হয়ে গেছে, কীট পতঙ্গ হারিয়ে যাচ্ছে। এই ডুয়ার্সের সৌন্দর্য, যে সৌন্দর্য ডুয়ার্সকে কলকাতার মানুষকে চিনিয়েছিলেন সমরেশ মজুমদার, আর সেই সমরেশ মজুমদারের সেই নদী, সেই নদীর মাঠ, সেই সন্ধান স্তব্ধতা, প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনের ব্যক্তি সম্পর্ক, উত্তরবঙ্গের মানুষের, এই ডুয়ার্সের মানুষের জীবনের উত্থান পতন, তাদের শরীর, তাদের মন যে স্পর্শ করবার জন্য একটা ভিন্ন দৃষ্টির প্রয়োজন ছিল, এই আধিপত্যবাদের মধ্যে দিয়ে সেটা ধ্বংস হয়ে গেছে। আমরা আপনাদের কাছে এসেছি বিজেপি, আপনারা প্রত্যেকেই বিজেপি কর্মী। আজকে দীর্ঘদিন আপনারা অত্যাচারের শিকার, উত্তরবঙ্গের কর্মীরা ঘর ছাড়া হয়েছেন, ভিন রাজ্যের আশ্রয় নিতে হয়েছে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গের বহু কর্মী আসামে কাজ করছেন। আমি গেছি দিল্লির একটি সরকারি গেস্ট হাউসে, আছি, হঠাৎ একটি ছেলে ছুটি খুলে এসে আমাকে প্রণাম বলে, ভাই পায়ে আর দিচ্ছ না, বলছেন দাদা আমি পঞ্চায়েত সমিতির সদস্য। কোথাকার?
বলছে আমি কুচবিহারে পঞ্চায়েত সমিতির সদস্য, এখানে কি করছো? বলছে এখানে আমরা ঘর ছাড়া হয়ে গেছি, আজকে এখানে এসে চায়ের কাজ করছি। চিন্তা করে দেখুন বাঙালির অবস্থা। শিক্ষিত বাঙালি হলো আইটি মজদুর, আর যারা লেখাপড়া কম জানেন তারা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করছেন, জোগাড়ের কাজ করছেন। আজকে ভারতবর্ষে যেখানে কোনো নির্মাণ বহুতল বাড়ি ভেঙে পড়ছে, তলায় পাবেন আপনি কোনো আপনারই উত্তরবঙ্গের কোনো ভাইকে আপনিই বলুন, আপনি পাবেন সেখানে আপনারই এখানকার কোন সংখ্যালঘু ভাইদের। তাই আমরা আপনাদের কাছে বলছি, শুধু একটা আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলা বাঁচতে চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলা বিনিয়োগ চায়, বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায়, বাংলা ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায়, বাংলা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দিতে চায় না, ইসলামিক রিপাবলিক হতে দিতে চায় না। বাংলা চায় তৃণমূলের বিসর্জন, আগামী 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে চলে যাচ্ছে, গ্রামে গঞ্জে বার্তা ছড়িয়ে দিন। এই অধ্যক্ষ, এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা ভারতবর্ষ যদি পরিবর্তন হয়ে থাকে, সিপিএম যদি হারতে পারে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। ধন্যবাদ, সবাই শান্তিতে বাড়ি ফিরে।